ভাবুন তো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর ধরে একটি দেশের দিকে চোখ রাখছে, আকাশে স্যাটেলাইট ঘুরছে, সমুদ্রে সাবমেরিন টহল দিচ্ছে, মাটিতে এজেন্টরা ছড়িয়ে আছে, অথচ সেই দেশটা তাদের সবার চোখে ধুলো দিয়ে এমন কিছু তৈরি করে ফেলেছে যা জানার পর খোদ ওয়াশিংটনের সবচেয়ে গোপন কক্ষেও আজ মরণ নীরবতা নেমে এসেছে। কি সেই জিনিস, কে ফাঁস করলে এই তথ্য, আর কেনই বা এই খবর শোনার পর ইসরায়েলের সামরিক কমান্ডাররা নিজেদের অস্তিত্ব নিয়ে আতঙ্কে ভুগতে শুরু করেছে? পুরো ব্যাপারটা বুঝতে হলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ এই গল্পের প্রতিটা ভাগে এমন কিছু অপেক্ষা করছে যা আপনার জানা বিশ্ব রাজনীতির ছবিটাকে পুরোপুরি বদলে দেবে। ঘটনার শুরুটা হলো তেহরানে। রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের রাষ্ট্রনেতা ইরান সফর শেষ করে বাড়ি ফিরে গেলেন। এখানে পর্যন্ত সাধারণ কূটনৈতিক সফর মনে হতে পারে, কিন্তু ফেরার পর তিনি আন্তর্জাতিক মিডিয়ার সামনে যে কথাগুলো বললেন সেটা সাধারণ কোনো বিবৃতি ছিল না, তবে শব্দের বোমা। তিনি জানালেন পশ্চিমা বিশ্ব ইরানকে যতটা দুর্বল ভেবে এসেছে, বাস্তবতা তার থেকে সম্পূর্ণ উল্টো। তার দাবি অনুযায়ী ইরানের সামরিক ভাণ্ডারে এখন আর সাধারণ পারমাণবিক বোমা নেই, সেখানে জায়গা করে নিয়েছে থার্মোনিউক্লিয়ার অস্ত্র, যাকে সাধারণ ভাষায় বলা হয় হাইড্রোজেন বোমা। আর এই একটি শব্দই যথেষ্ট ছিল পুরো পশ্চিমা নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দেওয়ার জন্য। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সাধারণ পারমাণবিক বোমা আর এই নিউক্লিয়ার বোমার মধ্যে তফাৎটা আসলে কোথায়? এই প্রশ্নের উত্তরটা না জানলে পুরো পরিস্থিতির গুরুত্ব বোঝা অসম্ভব। সাধারণ পারমাণবিক বোমা কাজ করে পরমাণু বিভাজন বা ফিশন পদ্ধতিতে। 1945 সালে জাপানের হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল, এটি ছিল এই ধরনের অস্ত্র। সেই একটি বোমায় একটি পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল, লাখো মানুষ প্রাণ হারিয়েছিলেন, প্রজন্মের পর প্রজন্ম তেজস্ক্রিয়তার বিষে ভুগেছে। কিন্তু থার্মোনিউক্লিয়ার বোমা সেই ভয়াবহতাকে শিশুর খেলায় পরিণত করে। এই বোমার ফিশন আর ফিউশন দুটি প্রক্রিয়ায় একসাথে কাজ করে। হাইড্রোজেনের বিশেষ রূপ, যাকে বলা হয় ডিউটেরিয়াম আর ট্রিটেরিয়াম, এগুলো একত্রিত হয়ে এমন শক্তি তৈরি করে যা আমাদের সূর্যের কেন্দ্রে ঘটে চলা বিক্রিয়ার সমতুল্য। সোজা কথায় বলতে গেলে এই বোমা ফাটানো মানে পৃথিবীর বুকে একটা আস্ত সূর্য তৈরি করে তাকে শত্রুর মাথায় ঢেলে দেওয়া। হিরোশিমার বোমার চেয়ে এর ক্ষমতা শতগুণ বা কয়েক হাজার গুণ বেশি পর্যন্ত হতে পারে। মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী থার্মোনিউক্লিয়ার পরীক্ষা ছিল রাশিয়ার তৈরি জার বম্ব, যার বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবী 3 বার ঘুরে আসার শক ওয়েভ তৈরি হয়েছিল। আর আজ রাশিয়ার মুখ থেকে শোনা গেল ইরানের হাতে সেই একই প্রযুক্তি এখন আছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকে আসল রহস্যের শুরু। রাশিয়ার এই ঘোষণার প্রায় সমান্তরালে আমেরিকার নিজেদের সামরিক গবেষণা প্রতিষ্ঠান, যাদের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, তারাও একটি বিশ্লেষণ প্রকাশ করলো। স্যাটেলাইট থেকে তোলা ছবি আর গোপন গোয়েন্দা তথ্য যাচাই করে যা জানা গেল, সেটা রাশিয়ার দাবিকে আরও শক্তিশালী করে দিল। তাদের হিসাব অনুযায়ী ইরান ইতিমধ্যে কমপক্ষে 35টি পারমাণবিক ওয়ারহেড সম্পন্ন প্রস্তুত করে ফেলেছে। এই তথ্যটা যখন বেরিয়ে এলো, তখন আমেরিকান গোয়েন্দা মহলের মধ্যে এক ধরনের স্তব্ধতা নেমে এলো, কারণ তারা এতদিন এই ইরানকে একটি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু সীমিত ক্ষমতার দেশ হিসাবে মূল্যায়ন করে আসছিল, আর সেই ভুল মূল্যায়নের মাসুল এখন গোটা পশ্চিমা জোটকে দিতে হচ্ছে। এখানে একটি বিষয় বোঝা দরকার, কেন আমেরিকা আর ইসরায়েল এতদিন ইরানের এই অগ্রগতি ঠেকাতে পারল না। এর পেছনে একটা নয়, অনেকগুলো কারণ আছে। প্রথমত, ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার পরিদর্শকদের তাদের পারমাণবিক স্থাপনায় ঢোকার বন্ধ করে দিয়েছে অনেক আগে থেকেই। ফলে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যত অন্ধ হয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। দ্বিতীয়ত, ইরান তাদের গবেষণা আর উৎপাদন কেন্দ্রগুলো মাটির উপরে রাখেনি। তারা গড়ে তুলেছে এমন ভূগর্ভস্থ নেটওয়ার্ক যা কল্পনাকেও হার মানায়। আমেরিকান গোয়েন্দারা দাবি করেছে তারা ইরানের মাটির নিচে প্রায় 110টি গোপন স্থাপনা চিহ্নিত করতে পেরেছে, যেখানে অস্ত্র তৈরি আর পারমাণবিক গবেষণা চলছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা বরফের চূড়ার ওপরের অংশ মাত্র। আমেরিকা যা খুঁজে পেয়েছে সেটা ইরানের পুরো সামরিক অবকাঠামোর প্রায় 5% নয়। আর এখানে আসল চমকটা লুকিয়ে আছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, তাদের IRGC-কে বলা হয়, তারা পাহাড়ের হাজার হাজার ফুট গভীরে এমন সুরক্ষিত স্থাপনা তৈরি করে রেখেছে যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও পৌঁছতে পারবে না। কিন্তু শুধু স্থলভাগ নয়, আসল মরণ ফাঁদ পাতা হয়েছে সমুদ্রের তলদেশে। হরমুজ প্রণালী, যেটা বিশ্বের জ্বালানি তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ, সেই প্রণালীর সাগরতলে ইরান 100-রও বেশি সামরিক সুড়ঙ্গ নির্মাণ করে রেখেছে বলে জানা যাচ্ছে। এই সুড়ঙ্গগুলো থেকে মুহূর্তের নোটিশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। কল্পনা করুন, আমেরিকার বিমানবাহী রণতরী পারস্য উপসাগরে ভাসছে, আর হঠাৎ সাগরের তলা থেকে একযোগে শত শত ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। সেই পরিস্থিতিতে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট হবে না। এবার একটু পেছনে তাকানো যাক। ইরানের এই পারমাণবিক যাত্রা কিন্তু একদিনে হয়নি। দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞার চাপে থেকেও বিশ্বের চোখ এড়িয়ে তারা নীরবে এগিয়ে গেছে। পশ্চিমারা ভেবেছিল অর্থনৈতিক চাপে ইরান ভেঙে পড়বে, তাদের বিজ্ঞানীরা হাল ছেড়ে দেবে, তাদের প্রযুক্তি পিছিয়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা।
নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল করেনি, বরং তাদের আত্মনির্ভরশীল করে তুলেছে। তারা নিজেদের বিজ্ঞানী দিয়ে, নিজেদের প্রযুক্তি দিয়ে, নিজেদের কৌশলে এমন একটি জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে তাদের আর ফেরানো সম্ভব নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হয়। বেসামরিক কাজে যেমন বিদ্যুৎ উৎপাদনে 20% বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো প্রয়োজন নেই, অথচ ইরানের কাছে যখন 60%-এরও বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে, আর 60 থেকে 90% নিয়ে যাওয়া অর্থাৎ অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ে পৌঁছানো, সেটা কারিগরি দিক থেকে তুলনামূলকভাবে সহজ একটা ধাপ। বিশেষজ্ঞরা বলছেন ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই সেই ধাপটা পার করতে পারবে এবং সম্ভবত ইতোমধ্যেই করেও ফেলেছে। সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরায়েল বারবার চেষ্টা করেছে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে, কারণ ইরানের আসল গবেষণাগারগুলো এমন জায়গায় অবস্থিত যেখানে প্রচলিত কোনো আক্রমণ পৌঁছানো সম্ভব নয়। এটাই ইসরায়েলের সামরিক পরিকল্পনাকারীদের জন্য এক ভয়ঙ্কর বাস্তবতা। এতদিন তারা ভেবে এসেছে যে জরুরি মুহূর্তে আকাশ থেকে হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেবে, কিন্তু এখন তারা বুঝতে পারছে সেই পরিকল্পনা কাগজে কলমে যতটা সহজ মনে হতো, বাস্তবে ততটাই অসম্ভব। আর এই পুরো প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক সেই হুঁশিয়ারিটা নতুন মাত্রা পায়। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল তাদের সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আক্রমণের চেষ্টা করা হলে এর জবাব এতটাই ভয়ঙ্কর হবে যে ইতিহাসের পাতায় সেটা চিরকাল লেখা থাকবে। আগে হয়তো এই ধরনের কথাকে অনেকে ফাঁকা বলি ভেবে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন থার্মোনিউক্লিয়ার সক্ষমতার খবর সামনে আসার পর এই হুঁশিয়ারি আর ফাঁকা কথা মনে হচ্ছে না কারো কাছেই। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বের শীর্ষ গবেষকরাও এখন একটু থমকে গেছেন। তাদের একজন প্রকাশ্যেই স্বীকার করেছেন যে ইরানের সামরিক সক্ষমতাকে তারা দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন করে এসেছেন এবং সেটাই সম্ভবত তাদের সবচেয়ে বড় কৌশলগত ভুল। এই স্বীকারোক্তি আমেরিকার সামরিক প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত লজ্জাজনক, কারণ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গোয়েন্দা ব্যবস্থা একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অগ্রগতি ধরতে পারল না। এটা তাদের পুরো নজরদারি কাঠামোর বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই পুরো পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ আজ সম্পূর্ণ বদলে গেছে। এতদিন যে ভারসাম্য ছিল, সেখানে আমেরিকা আর ইসরায়েল সামরিক শ্রেষ্ঠত্বের জোরে পুরো অঞ্চলে কর্তৃত্ব ফলাতো, সে ভারসাম্য আজ নড়ে গেছে। একটি দেশের হাতে যখন থার্মোনিউক্লিয়ার অস্ত্র থাকে, তখন সেই দেশকে আক্রমণ করার ঝুঁকি হাজার গুণ বেড়ে যায়, কারণ প্রতিশোধমূলক আঘাতের ক্ষমতা এতটাই বিধ্বংসী হয় যে আক্রমণকারী নিজেই ধ্বংসের মুখে পড়ে। এটাকে সামরিক পরিভাষায় বলা হয় পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা, যেখানে শুধু অস্ত্র থাকাটাই যথেষ্ট, ব্যবহার করার দরকার হয় না। ইসরায়েলের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। ভৌগোলিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত ছোট দেশ। একটিমাত্র থার্মোনিউক্লিয়ার অস্ত্রের আঘাতে পুরো ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। আবার আমেরিকার দিকে তাকান, পারস্য উপসাগরে তাদের বিশাল নৌবহর মোতায়েন আছে, কিন্তু হরমুজ প্রণালীর তলায় যদি সত্যি শত শত সামরিক সুড়ঙ্গ থাকে যেখান থেকে মুহূর্তের মধ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া যায়, তাহলে সেই নৌবহর শক্তির প্রতীক না হয়ে বরং ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বিলিয়ন ডলার দামের যুদ্ধজাহাজ যখন আর সুরক্ষিত ঘাঁটিতে থাকে না, হয়ে যায় চলন্ত লক্ষ্যবস্তু। এই পুরো বিষয়টা নিয়ে এখন বিশ্বের বড় বড় সামরিক বিশ্লেষকদের মধ্যে তীব্র বিতর্ক চলছে। কেউ কেউ বলছেন রাশিয়ার এই দাবি অতিরঞ্জিত, এটা হয়তো পশ্চিমাদের ওপর মানসিক চাপ তৈরি করার কৌশল। অন্যদিকে অনেকে বলছেন আমেরিকার নিজেদের গবেষকরাই যখন ইরানের 35টি ওয়ারহেডের কথা নিশ্চিত করছেন, তখন রাশিয়ার দাবিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সত্য যেটাই হোক, একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আজ একটি নতুন বাস্তবতার মুখোমুখি। এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো বিশ্বের সামনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, থার্মোনিউক্লিয়ার সক্ষমতা, মাটির নিচে অভেদ্য সামরিক ঘাঁটি আর সাগরতলার মরণ সুড়ঙ্গ, এই তিনটা জিনিস একসাথে হাতে থাকার পরেও কি ইসরায়েল বা আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ঝুঁকি নেবে, নাকি তারা বুঝতে পারছে যে সেই দিন শেষ হয়ে গেছে যখন শক্তির জোরে ইচ্ছামতো মধ্যপ্রাচ্যে খেলা যেত? আপনি কি মনে করেন, ইরানের এই সক্ষমতাকে সত্যিই মধ্যপ্রাচ্যের শান্তি আনবে, নাকি আরও বড় কোনো সংঘাতের বীজ বপন করছে? এই প্রশ্নের উত্তর হয়তো আজ কারো কাছেই নেই, কিন্তু আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব সেটা জেনে যাবে।